কারণ কি? কারণ তো কিছু একটা ঘটেছে। কারণ ভারতের প্রেসক্রিপশন মেনে যে 10 দফা প্রেসক্রিপশন দেওয়া হয়েছিল, যে 10 দফার ওপরে রাজি হয়েছিলেন তারেক রহমান, সেগুলো আস্তে আস্তে তো বাস্তবায়ন হচ্ছে। আপনারা নিজেরাই দেশের হাল দেখে বুঝতে পারছেন যে আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে। তো সেই বাস্তবায়নের মধ্যে একটা ছিল যে চীনের সঙ্গে সমস্ত সম্পর্ক কেটে ফেলতে হবে। এখানে আমেরিকারও একটা শর্ত ছিল যে অস্ত্র কেনা, সাবমেরিন কেনা, জাহাজ কেনা, এই সমস্তগুলো বন্ধ করতে হবে। আর ভারত বলেছিল যে আমাদের উপমহাদেশে চীনকে ঢুকতে দেওয়া যাবে না। বিশেষ করে তিস্তা প্রকল্পে যে একে ডেকে আনা হয়েছে, চাইনিজ ইঞ্জিনিয়ারদের ডেকে আনা হয়েছে, সরকারকে ডেকে আনা হয়েছে ইউনুসের দপ্তর থেকে, সেটা থেকে বাংলাদেশকে সরে আসতে হবে। সম্ভবত, আমি নিশ্চিত না, সম্ভবত তারেক রহমান সেই বার্তাটাই দিয়ে দিয়েছেন। তাতেই চাইনিজ অ্যাম্বাসেডার তিনি খুব ক্ষেপে গেছেন। ক্ষেপে গিয়ে তিনি এই প্রেস কনফারেন্সটা করে তিনি তার ক্ষোভ উগরে দিয়েছেন। যারা এই দূরত্ব তৈরির চেষ্টা করছে, সেটা ওয়াশিংটনের দিকে ইঙ্গিত করলেন না ভারতের দিকে ইঙ্গিত করলেন তা আমি জানি না। সেটা চীন ভালো করে মেনে নেবে না। মেনে নেবে না তো বয়ে গেল, ভারতের কি আছে, বয়ে গেল। না আমেরিকার কেউ যাবে আসবে, না ভারতের কেউ যাবে আসবে। তুই এখন তোর অবস্থা, নিজের অবস্থা খুব খারাপ, বেশি লপচপাস না, তাহলে আরো বড় গাড্ডায় পড়ে যাবি। ভারত যদি পাশ থেকে যদি সরে যায় আর যদি মার্কেট বন্ধ করে দেয়, তাহলে বসে বসে লবেন চুষতে হবে, আর কোনো উপায় থাকবে না। এছাড়া যে সমস্ত ওই চীনের যে সাঙ্গপাঙ্গ এবং চীনের সাঙ্গপাঙ্গ যারা ছিল এবং পাকিস্তানের সাঙ্গপাঙ্গ যে 6 জন অফিসার ছিল, সামরিক অফিসার ছিল, তাদেরকে তো প্রথম দফায় সরিয়ে দেওয়া হয়েছিল। এবারে গতকালকে না আজকে 8 জন সামরিক শীর্ষকর্তাকে, যারা ইউনূসের খুব প্রিয় ভাজন ছিল, এই 8 জন, আমি এখন নাম জানতে পারিনি, 8 জনকে তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সামরিক বাহিনীর সঙ্গে তাদের আর কোনো রকম যোগাযোগ থাকছে না। কেউ পররাষ্ট্র মন্ত্রণালয়ে, তারা নানান রকম কাজকর্ম মধ্যে তারা সবাই যে অ্যাম্বাসেডর হবেন তার কোনো মানে নেই, বা রাষ্ট্রদূত হবেন। কেউ কেউ পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেরানীয় হয়ে থাকবেন, বা উঁচু পদে থাকবেন, অ্যাটাশে ফ্যাটাশে হয়ে থাকবেন, বা কোনো সচিব ফচিব হয়ে থাকবেন, কিন্তু সেনাবাহিনীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। অর্থাৎ সেনাবাহিনীকে ধীরে 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 কিন্তু চুরিয়া কষা যাকে বলে না হিন্দিতে, আর্ম টুইস্টিং করছেন তারেক রহমান, এবং পেছন দিক দিয়ে ওই মেঘনাথের মতো মেয়ের আড়াল থেকে খেলছেন আমাদের নরেন্দ্র মোদী। প্রণয় ভার্মার সঙ্গে তারেক রহমানের তারেক রহমান বলছি, খলিলুর রহমানের একটা বৈঠক আছে। বৈঠক মানে কি, খলিলুর রহমান তাকে, আমাদের প্রণয় ভার্মাকে, রাষ্ট্রদূতকে, তিনি ইফতারে নেমন্তন্ন করেছেন। ইফতারের নেমন্তন্ন, সেটা এখন খলিলুরের বাড়িতেও হতে পারে বা তৃতীয় কোনো জায়গায় হতে পারে। তাই প্রণয় ভার্মার ওখানে হচ্ছে না, কারণ এটা তো ইফতারটা দিচ্ছে, নেমন্তন্নটা করেছেন তো খলিলুর রহমান, তাহলে তাকেই অ্যারেঞ্জমেন্টটা করতে হবে, তিনি করছেন। এই যে সমগ্র এই যে আপনার চীনের সঙ্গে সম্পর্ক কাটা, তিস্তা প্রকল্প থেকে চীনকে সরিয়ে দেওয়া, তারপর সামরিক কর্তাদের সমস্ত চীন পাকিস্তানের সঙ্গে যাদের সাথে সম্পর্ক ছিল কেটে দেওয়া, এবং ইউনূসের সঙ্গে যাদেরকে করা ছিল, মানে যোগাযোগ ছিল এবং প্রিয় পাত্র ছিল, তাদেরকে সরিয়ে দেওয়া, এই যে টোটাল যে ব্যাপারটা হচ্ছে, এটা ভারতকে জানানোর জন্য পররাষ্ট্রমন্ত্রীর এখানে আসা, এবং তারেক রহমানের সঙ্গে তার একটা, মানে জয়শঙ্করজির এবং মোদিজির একটা বৈঠকের ডেট ঠিক করা। এখানেই শেষ নয়, আর একটা হচ্ছে
ব্যাপার, সেটা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানের হয়তো মুখোমুখি একটা বৈঠকের অ্যারেঞ্জমেন্ট ভারত করতে পারে। বরফটা গলতে গলতে কোথায় গিয়েছে আপনারা দেখুন, লক্ষ্য করুন। এই যে শুক্রবার দিন খলিলুর রহমান আসছেন, এক হচ্ছে তারেক রহমান আর মোদির দেখা সাক্ষাৎ করা, দুজনের মধ্যে কথাবার্তা হওয়া। এছাড়াও শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানের যে বৈঠকটা হওয়ার বা বৈঠক একটা করানোর জন্য তিনি একটা ডেট ফিক্স করবেন, কারণ তারেক রহমান ভারতবর্ষে আসছেন খুব সম্ভবত 2 অথবা 3 এপ্রিল, অথবা 3 অথবা 4 এপ্রিল। আমি আপনাদের গতকালই বলেছি খলিলুর রহমান, কালকে ডেট বলতে পারিনি, আজকে ডেটটা জেনেছি। খলিলুর রহমান এ মাসের শেষে হয়তো সামনের মাসের প্রথমে হয়তো ভারতবর্ষে যাবেন। তিনি মানে রাষ্ট্রীয় এতে থাকবেন। তো যাই হোক, থাকাটা বড় ব্যাপার নয়, আসলটা হচ্ছে কাজ। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয়ে দাঁড়াচ্ছে, ভারতবর্ষের এতে আপত্তি নেই, ভারতবর্ষ আগ্রহী রয়েছে তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার একটা বৈঠকের সামনাসামনি 1-to-1 একটা বৈঠকের ব্যবস্থা করা হবে। এটা এপ্রিল মাসে করা হচ্ছে এই কারণে, আমি বলেছিলাম যে নরেন্দ্র মোদী ইসরায়েল যাবেন, তার ইসরায়েল যাওয়ার কথা। ইসরায়েল থেকে ফিরে এলে পরে তারপরে দেশের কিছু কাজকর্ম রয়েছে, দেশের কাজকর্ম অনেক ব্যস্ত থাকেন উনি। ঠিক হচ্ছে 2 অথবা 3 অথবা 3 অথবা 4 এপ্রিলে তারেক রহমান আসবেন, তখনই মোদিজির সঙ্গে তার কথা হবে। এবং একই সঙ্গে চেষ্টা করা হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে সেখানে বৈঠক করানো। যদি কোনো কারণে সেই সময় শেখ হাসিনার সঙ্গে বৈঠক তার না হয়, তাহলে পরবর্তী একটা সময়সূচি বার করা হবে। তবে এই বৈঠকের ব্যাপারে এতটুকু জানা গেছে যে শেখ হাসিনার পক্ষ থেকে কোনো আপত্তি করা হয়নি, তিনি দেখা করতে রাজি হয়েছেন এবং আলোচনার জন্য তিনি রাজি আছেন। আপাতত এইটুকু খবর রয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে বরফ ধীরে ধীরে গলছে এবং ইউনূসের আমলে দেশের যে অবস্থা ছিল, আজকে কিন্তু সেই অবস্থায় দেশ নেই। হ্যাঁ, কোনো কিছুই একেবারে দুম করে থেমে যাবে না। এ তো একটা ট্রেন চলার মতো, একটা ট্রেনে একদম ব্রেক মারলেন বা গাড়িতে ব্রেক মারলেন, সঙ্গে সঙ্গে থেমে গেল, তা তো নয়, সেটা কখনো হতে পারে না। তো যাই হোক, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে, কালকে যে আমি প্রশ্নটা করেছিলাম যে কেন হঠাৎ এই এটা হলো রাষ্ট্রপতির ভাষণটা হলো কেন? রাষ্ট্রপতির ভাষণটা হয়েছে ভারতের ইঙ্গিতে এবং তারেক রহমানের অনুমতিতে, এবং এটা বলে এটা ভারতে অবস্থানরত নেতাদের উদ্দেশ্যে বলেছেন যে মানসিক এবং অন্যান্য প্রস্তুতি নিতে দেশে ফিরে আসার ক্ষেত্রে। এখন তিনি যে মানসিক প্রস্তুতি নিতে বলেছেন, সেই জায়গা থেকে বৈঠকে উপস্থিত কোনো নেতা ভারতীয় কোনো গণমাধ্যমকে বলছেন যে তার যে আত্মবিশ্বাসী মনোভাব তারা লক্ষ্য করেছেন, তাতে তারা নিশ্চিত যে কোনো ধরনের গ্রিন সিগন্যাল তিনি পেয়েছেন। যদি পেয়েই থাকেন, তাহলে সেই গ্রিন সিগন্যালটি আসলে কোত্থেকে? প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে, অথবা বিএনপি সরকারের উচ্চ বা দায়িত্বশীল কোনো পর্যায় থেকে, নাকি ভারত সরকারের সাথে বিএনপি সরকারের উচ্চ পর্যায়ের কোনো আলাপ আলোচনার মাধ্যমে? যে কোনো একটি হতে পারে। তবে ভারত আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে, রাজনৈতিক পুনর্বাসনের বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে, চেষ্টা চালিয়ে যাবে, এটুকু আমরা নিশ্চিত। এ সম্পর্কে মন্তব্য আমি আগেই করেছি। এখন
ধরে নিলাম ইতিবাচক বার্তা পেয়েছেন আওয়ামী লীগের হাইকমান্ড যে কোনো মাধ্যমে, অথবা পাননি, যেটিই হোক না কেন, তো ভারত সরকারের মাধ্যমে বিএনপি সরকারের কোনো ধরনের গ্রিন সিগন্যাল অথবা সরাসরি শেখ হাসিনার সাথে বিএনপি সরকার উচ্চ পর্যায়ে কারো কথা হয়েছে কি হয়নি, সেটির চেয়ে বড় কথা এটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি, ভারতে আওয়ামী লীগের যে নেতারা অবস্থান করছেন, আমি যতটুকু জানি ভারত সরকার চাইছে না তারা আর বেশি দিন সেখানে অবস্থান করুক। মানে দেশ থেকে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা নিয়ে ভারতে বসে থাকবেন কিংবা অন্যান্য দেশে বসে বড় বড় কথা বলবেন, হাতে গোনা 2-4 জন ছাড়া বাকিরা তো সব এই অবস্থায় দেশ ছেড়েছেন। তারা বহাল তবিয়াতে থাকবেন, আর দেশের মধ্যে তৃণমূলের নেতাকর্মীরা মার খাবেন, জেলে যাবেন, কারাগারে দিনের পর দিন থাকবেন, সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে যাবে। এই নেতাকর্মীদের আর কতদিন ধরে রাখা যাবে এভাবে? শীর্ষ নেতাদের মানসিক প্রস্তুতি নিতে বলা হয়েছে, আর কতদিন ধরে মানসিক প্রস্তুতি নেবেন? দেশে যেই নেতাকর্মীরা এখনো পর্যন্ত রয়েছেন তারা এখনো পর্যন্ত আতঙ্কের মধ্যে আছেন। তার মধ্যেও আমরা দেখছি দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলো তারা স্বতঃপ্রণোদিত হয়ে খোলার ব্যবস্থা করছেন, অথবা কোথাও কোথাও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহায়তায় তারা এই কাজগুলো করছেন। আবার দলীয় কার্যালয় খোলার পরে কথিত জুলাই যোদ্ধারা সেগুলো আবার তালা লাগিয়ে দিচ্ছেন, ভাঙচুর করছেন। এই যখন অবস্থা, তখন এই বিষয়টিকে ইঙ্গিত তো নিজেদের একটা বেজি নিয়ে গেছে এবং সেখানে তারা কিছুদিন ছিল এবং সেখান থেকে তারা আবার নির্দিষ্ট সময় ফেরত আসছে। বাংলাদেশে ধরুন ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ইকবালুর রহিম, এরা তো এখনও পর্যন্ত সেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছে, বাংলাদেশে আছে। তো শেখ হাসিনা থাকতে পারতো, কেউ একটু শব্দ করতে পারতো না, কেউ একটু শব্দ করতে পারতো না। আবার শেখ হাসিনাকে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হতো, সেখানে তার সম্মান মর্যাদা রক্ষা করেই তাকে করতে হতো। আদারওয়াইজ বাংলাদেশের যে রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা এটি প্রশ্নের মুখোমুখি পড়তো এবং ভারত এখানে সরাসরি হস্তক্ষেপ করার মতো ঝুঁকি নিত যদি শেখ হাসিনার উপর তেমন কিছু হতো। তো ফলে পুরো পরিস্থিতিতে সেনাবাহিনীর যে সকল কর্তাদের কথা, যে সকল উপদেষ্টাদের কথা শুনে শেখ হাসিনা হেলিকপ্টারে উঠেছে, আর সেই হেলিকপ্টার নিয়ে আবার সামরিক বিমানে করে যেভাবে সে দিল্লিতে চলে গেছে, এই জিনিসটি তারা এখন বুঝতে পারছে তাদের একটা রাজনীতির ব্ল্যান্ডার। ঠিক একই ঘটনা কিন্তু ১১-র সময় ঘটেছিল। ১১-তে শেখ হাসিনা অনেক স্ট্রং ছিলেন মানসিকভাবে, তাকে বিদেশে পাঠানোর প্রাণান্ত চেষ্টা করা হয়েছিল, তিনি যাননি। তারপরে তিনি যখন বিদেশে গেলেন, যেন বিদেশ থেকে না আসেন, প্রাণান্ত চেষ্টা করা হয়েছিল, তিনি সর্বশক্তি নিয়োগ করে ইংল্যান্ড থেকে তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন। ফলে ফিরে আসার পর তিনি জেলায় গেছেন, সব কিছু হয়েছেন, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে পেয়েছে। একইভাবে বেগম জিয়াকে কিন্তু জেনারেল মঈনু আহমেদের জমানাতে ব্রিগেডিয়ার বারিকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে বিদেশে পাঠানোর জন্য, এবং তিনি একেবারে শতভাগ রাজি হয়ে গেছিলেন। কাপড় চোপড় রেডি করে তিনি যাবেন এবং তাকে মানে ক্যান্টনমেন্টের মইনুল হোসেন রোডের বাসভবন থেকে নিয়ে তারপরে শেষে বিমানবন্দরে পৌঁছে দেবেন ব্রিগেডিয়ার বারি। এই কথাগুলো আমার বলা না, ব্রিগেডিয়ার বারির টেলিভিশন টক শোতে তিনি এই কথাগুলো বলেছেন প্রকাশ্যে। তো বেগম জিয়া যাবেন ঠিক এই সময়টাতে ওই যে পাগলা মেজর আছেন একটা, মেজর আক্তার, এখন বিএনপি থেকে বহিষ্কৃত, জামাতে গেছে, কিন্তু আজকে বিএনপি যে ক্ষমতায়, এটা কিন্তু সেই মেজর আক্তারের জন্য। মানে অনেক সময় হয় কি, আমরা সবসময় তেলবাজ দেখে পছন্দ করি, আমাকে যে হুজুর হুজুর করে তাকে পছন্দ করি, কিন্তু আমার সঙ্গে যে বেয়াদবি করে, কখনো কখনো তার কারণে যে আমার জীবন বাঁচে। আজকে তারেক রহমান সাহেব ক্ষমতায়, প্রধানমন্ত্রী, যদি সেই দিন মেজর আক্তার এই ভূমিকাটা না নিতেন, তাহলে তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসা হতো না, আর বেগম জিয়ারও বাংলাদেশে আসা হতো না। সারা জীবন তাদেরকে এই লন্ডন আমেরিকায় থাকতে হতো। এবং এই কথা মানে মেজর আক্তার বলেনি, মানে আক্তার সাহেব আমাকে বলেছে, বাট আমি যখন এটা ব্রিগেডিয়ার বাড়ির মুখ থেকে শুনছি যে টেলিভিশনে তিনি বলেছেন যে ওই তিনি রওনা করবেন
বেগম জিয়া কাপড় চোপড় প্যাক করা সব। অবশ্যই তারেক রহমান সাহেব এই ঘটনা জানেন। এই সময় মেজর আক্তার ঢুকেছেন সেখানে হন্তদন্ত হয়ে। ঢুকে তিনি এই অবস্থা দেখে তিনি অবাক হয়ে গেছেন। তিনি ম্যাডামকে বলল যে, ম্যাডাম কি শুরু করছেন আপনি? আপনি যদি চলে যান রাজনীতি থেকে কোনোদিন আর বাংলাদেশে আসতে পারবেন? বিএনপি থাকবে, বিএনপির কোনো লোক আর জীবনে কখনো অর্গানাইজ হতে থাকবে, আপনি যেতে পারবেন না, মরে গেলেও যেতে পারবেন না, আমার লাশের উপর দিয়ে যেতে হবে। দ্যাট ওয়াজ দ্য ডায়ালগ, আমার লাশের উপর দিয়ে যেতে হবে। বেগম জিয়ার একটা ভালো গুণ ছিল কি জানেন? এই বেগম জিয়া মেজর আক্তারদের মতো লোকদেরকে তিনি শুনতেন। কর্নেল অলির মতো লোকদেরকে, যারা মানে বিএনপির এখন যারা নেতৃত্ব, তাদের দৃষ্টিতে বেয়াদব, অকৃতজ্ঞ, কিন্তু এই কর্নেল অলির সাথেই বেগম জিয়ার সবচেয়ে বিশ্বস্ত সম্পর্ক ছিল। এই সাইফুর রহমানের সাথে বেগম জিয়ার সেই সম্পর্ক ছিল। তিনি এই কথাগুলো শুনতেন। তো শোনার ফলে কি হলো, সেই যাকে বলা হয় বেগম জিয়া থেকে গেলেন, নতুন ইতিহাস রচিত হলো, 1/11 হলো। এবং ওই যে তিনি 1/11-এর সময় যে টিকে গেলেন, এরপর তাকে আবার বিদেশে পাঠানোর জন্য শেখ হাসিনা কত চেষ্টা করেছে। তিনি যদি বিদেশে যেতেন তাকে জেলে যেতে হতো না। তিনি বিদেশে যান নাই, তিনি জেলে গেছেন। জেল থেকেও তাকে আবার বিদেশে পাঠানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, তাও যাননি। ফলে বেগম জিয়ার জেল, দেশে থাকা, এমনকি তার মৃত্যু, এই যে তার যে বিয়োগাত্মক মৃত্যু, এই মৃত্যুই আজ তারেক রহমান সাহেবকে ক্ষমতায় বসিয়েছে। শুরুটা কোত্থেকে হয়েছিল? বেগম জিয়ার না যাওয়ার সিদ্ধান্ত। আর সেই না যাওয়ার সিদ্ধান্ত কে দিয়েছিলেন? জামাত নেতা, এখনকার জামাত নেতা, সেই পাগলা মেজর আক্তার। বিএনপি যদি ন্যূনতম তাদের কৃতজ্ঞতা বোধ থাকতো, তাহলে এই মানুষগুলোকে তারা কখনোই দল থেকে তাড়াতো না। বোঝার চেষ্টা করুন। যদি শেখ হাসিনার পাশে এরকম একজন পাগলা আক্তার থাকতো, হেলিকপ্টারের সামনে গিয়ে দাঁড়াতো, আপনি যেতে পারবেন না। জেনারেল ওয়াকারুজ্জামানের সামনে গিয়ে বলতো, আমাকে গুলি করেন, আমাকে গুলি করেন, আমার লাশের উপর দিয়ে শেখ হাসিনাকে যেতে হবে। আজ আপনার যদি সাহস থাকে, আপনি খুলে দেন, গেট খুলে দেন, জনগণ আসুক, আমাকে এবং শেখ হাসিনাকে পাড়াই মারুক। দ্যাট ওয়াজ দ্য ডিসিশন। কিন্তু শেখ হাসিনার পাশে ওই সময়টাতে এরকম কেউ ছিল না। সবাই পালিয়ে গেছিল, সবাই কান্নাকাটি করছিল, এবং সবাই তাকে পালিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করেছিল, তার সন্তান থেকে শুরু করে সবাই। এবং তিনি একটা সময়, শেষ সময়টা পর্যন্ত আমি যতটুকু জানি, যেটা জেনারেল ওয়াকারুজ্জামানও বলেছেন, অন্যান্য বিভিন্ন সূত্র থেকে আসছে, যে তিনি বলেছিলেন, আমি মরে যাব কিন্তু আমি দেশ ছাড়ব না, আমাকে মেরে ফেলুক আমি দেশ ছাড়ব না, আমি ক্ষমতা ছাড়ব না, কোনো কিছু ছাড়ব না। সে কিন্তু তার জিদ শেষ পর্যায়ে রেখেছিল। কিন্তু তার আপনজন, সেটা শেখ রেহানা, সেটা সজীব ওয়াজেদ জয়, জেনারেল ওয়াকারুজ্জামান থেকে শুরু করে এই দীর্ঘদিন তিনি যাদেরকে বিশ্বাস করেছেন, প্রত্যেকটা মানুষ তাকে হেলিকপ্টারে উঠে পালিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করেছে। ফলে বেচারি সিদ্ধান্ত নিতে পারেননি। আর এখন এমন একটা জায়গাতে গিয়ে মাইনকের সিপায় পড়ে গেছেন যে ওখান থেকে রাতারাতি তিনি যে ফিরে আসবেন, সিদ্ধান্তটা তার একার নয়। তারেক রহমান সাহেব যেভাবে লন্ডনে ছিলেন, তার ফিরে আসার সিদ্ধান্তটা একার নয়। তদ্রূপ এই যে এখন তিনি যে দেশের বাইরে আছেন, সেখান থেকে ফিরে আসাটাও শেখ হাসিনার একার সিদ্ধান্ত নয়। তো এই জন্য তিনি তার যারা নেতাকর্মী, যারা সাহসী, তাদের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন এবং সবাইকে বলছেন যে তোমরা আত্মসমর্পণ করো, যে যার মতো করে জেলে যাও যদি রাজনীতি করতে চাও। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন, বরিশালে তালুকদার মোহাম্মদ ইউনূস সংসদ সদস্য ছিলেন এবং বরিশাল জেলা বিএনপির সেক্রেটারি, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, তিনি আত্মসমর্পণ করেছেন এবং জামিন লাভ করেছেন। এর মধ্যে জেলে যারা গেছেন, সাবির হোসেন চৌধুরী বাংলাদেশে আছেন, সেলিনা হায়াত আইভি আছেন, মানে সুমন আছেন জেলে। মানে এই মানুষগুলো, মানে যারা যারা আছেন জেলে, এদের মধ্যে অনেকেই, এই যে সুনামগঞ্জের মান্নান সাহেব আছেন, মানে আওয়ামী লীগের যারা, মেজর রফিক এখন জেলে যাননি, তারা বাইরে আছেন, এমনকি শাহজাহান ওমর তিনি জেলে আছেন। এই মানুষগুলো না যদি রাস্তায় বের হয়, এরা সবাই সাহসী, এরা সবাই রাজনীতিতে পোড় খাওয়া, এবং এরা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে পারবে। তার সঙ্গে যদি বাইরে থেকে যারা আছেন, যেমন মহিবুল হাসান চৌধুরী আছেন, এনামুল হক শামীম আছেন, ইকবালুর রহিম তো ক্যান্টনমেন্টে আছেন, হয়তো সম্ভবত, আমি জানি না, শিরিন শারমিন চৌধুরীর সাথে তিনিও আছেন, শিরিন শারমিন চৌধুরী আছেন। তো এই এখন আপনি দেখেন, এই যে লোকগুলোর নাম বললাম, এই লোকগুলোর সাথে সাথে
আপনি ওই যে গৃহায়ণ গণপূর্তমন্ত্রী ছিল সমরে জল করিম আছে, এদের তো আসলে এত বেশি বদনাম হয়নি, মামলা আছে মোকদ্দমা আছে, কিন্তু এদের মুখ ওভাবে পচে যায়নি, ওদের মুখ ওইভাবে পচে যায়নি। ওই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই আবুল মাল্লা আব্দুল মহিদ সাহেবের যে ছোট ভাই ডক্টর মোমেন, তিনি আছেন, এরকম অনেকে আছেন যাদের আন্তর্জাতিক ফেজ আছে, ভ্যালু আছে, সততা আছে, জুলুম করেননি, অন্যায় করেননি, ঘুষ করেননি, দুর্নীতি করেননি, পরিস্থিতির কারণে তারা দেশের বাইরে আছেন। ওই যে আলাউদ্দিন নাছিম আছেন, একসময় মানে শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন, ছাত্রলীগের চিটং বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন তো এই মানুষগুলো অনেকে আছেন যাদের বিরুদ্ধে মামলা আছে, মোকদ্দমা আছে, কিন্তু তাদের ফেস ভ্যালু আছে, এখনও যথেষ্ট ফেস ভ্যালু আছে, বুদ্ধি আছে, গ্রহণযোগ্যতা আছে, দক্ষতা আছে। তার সঙ্গে সঙ্গে এই বাংলাদেশেও কিন্তু আমলাতন্ত্রের মধ্যে সাবেক সচিব, সাবেক জেনারেল মানে অনেকেই আছেন, যেমন ধরেন এই যে জেনারেল আকবর ইলাহি, আকবর ইলাহি, তো ধরেন আকবর ইলাহি, তারপর শেষে এখন এই যে সাবেক সচিব যিনি এখন উপদেষ্টা হলেন তারেক রহমান সাহেবের। তো এইভাবে যদি আপনি আওয়ামী লীগের যে সকল সচিব রয়েছেন, আপনি যদি চিন্তা করেন, আবু আলম শহীদ খানের কথা চিন্তা করেন, দে আর মোর স্মার্ট, মোর ডাইনামিক, বেশি সাহসী। আপনি ওই যে আর একজন আছেন আব্দুল কাদের খান আছেন, আরও অনেক, মানে আওয়ামী লীগের যে সকল সচিবরা ছিলেন আছেন, ওই যে একজন সচিব ছিলেন মেজবা, উনি ছিলেন, তারপরে শেষে মানে শেখ হাসিনার ব্যক্তিগত সচিব ছিলেন বেশ কয়েকজন, মানে যারা এখন এই সমাজে কিন্তু নিরাপদ আছেন, ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়নি, তারা ডাইনামিক, সাহসী এবং দুর্নীতি হয়তো করেছেন কিন্তু ওইভাবে পাবলিকলি তারা দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত নন। তো তার ইলেকশন পর তারেক রহমান সাহেব শপথ নিলেন, এখন যা কিছু হচ্ছে এটা এখনো পর্যন্ত বিএনপি আত্মস্থ করতে পারেনি। তাদের কাছে মনে হচ্ছে তারা স্বপ্নের ঘুরে আছেন, স্বপ্ন দেখছেন। এই স্বপ্ন কতদিন থাকে এবং এই স্বপ্ন কতটা বাস্তবায়ন করা যায় এটি প্রশ্ন সাপেক্ষ। দ্বিতীয়ত, গত 17 মাসে যে সমঝোতাগুলো করেছিল রাজনৈতিক দল, সেই সমঝোতা অনুযায়ী বিএনপি যদি এগোয় তাহলে উচ্চকক্ষ এবং রাষ্ট্রপতি এই দুটো পদ খুবই গুরুত্বপূর্ণ। উচ্চকক্ষে যারা যাবেন তারা নিম্নকক্ষে যারা সংসদ সদস্য হবেন তাদের উপর সবসময় একটা মানসিক চাপ সেখানে তারা অব্যাহত রাখবেন, এবং ওটা যেহেতু উচ্চকক্ষ ভোটের রেশিও অনুযায়ী হবে, মানে কত পার্সেন্ট ভোট যারা পেয়েছে সে অনুযায়ী হবে, সেক্ষেত্রে 11 দলীয় জোট তাদের ভোটের হারও কিন্তু অনেক বেশি, অর্থাৎ বিএনপি সম্ভবত 51% আর ওরা 43% জামাত, তো অল্প 7% ভোটের এদিক ওদিক। ফলে উচ্চকক্ষে যদি 100টি আসন থাকে, সেই 100টি আসনের বেশিরভাগ আসন কিন্তু 11 দলীয় জোট তাদের নিয়ন্ত্রণে থাকবে। এইগুলো এক। 2 নম্বর হলো যে রাষ্ট্রপতির হাতে প্রচুর ক্ষমতা থাকবে, প্রচুর ক্ষমতা থাকবে, এবং সেই ক্ষমতা যদি সমঝোতা অনুযায়ী, যেটা সবাই আন্দাজ করছেন বা সবাই সন্দেহ করছেন যে ইতিপূর্বে এই সমঝোতাগুলো যেটা হয়েছে আমেরিকার মধ্যস্থতায় কাতারে বসে, এবং সেই সমঝোতার মধ্যে দিল্লিরও গ্রিন সিগন্যাল ছিল, পাকিস্তান এবং তুরস্কের অংশগ্রহণ ছিল। কাতারে যে খলিলুর রহমান সাহেব বারবার গেছেন না বৈঠক করতে, এ সকল কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে। তাই যদি হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি নিয়োগ করতে হবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাষ্ট্রপতি হন তাহলে এই যে খলিলুর রহমান সাহেব ক্যাবিনেটে আছে, এর সঙ্গে আদিলুর রহমান আসতে পারেন, রেজওয়ানা আসতে পারেন, এমনকি আসিফ নজরুলও আসতে পারেন, অবাক করা বিষয় না, এমনকি ফজল কবির সাহেব আসতে পারেন, এমনকি নূরজাহান বেগম অথবা লামিয়া মোর্শেদ তারাও সরকারি দায়িত্বে ফিরতে পারেন। ফলে সরকার একটা হযবরল অবস্থার মধ্যে পড়বে, এবং যেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হবেন, আপনি এনসিপিকে, নাসিরুদ্দিন পাটোয়ারিকে, সার্জিসকে, হাসনাতকে আগের সেই রাজুতি আয়, অর্থাৎ 2024 সনের সেপ্টেম্বর অক্টোবর মাসে তাদের যে দাপট ছিল, ঠিক ওইরকম অবস্থা আপনি তাদেরকে দেখতে পাবেন। আর জামাতের যে আমির, তিনি আমিরুল মুমিনিন হয়ে পড়বেন। সঙ্গে সঙ্গে সমস্ত ব্যবসায়ীরা তার কাছে যাবে, তার দরবারে যাবে, এবং তিনি বিরোধী দলের
নেতা হওয়া সত্ত্বেও সমস্ত রাষ্ট্রের কৌশলগত দিকগুলো তার কথা মতো চলবে। তো বোঝার চেষ্টা করুন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণ এবং রাষ্ট্রপতি পদে আসীন এটার সঙ্গে বিএনপির তকদির কিভাবে নির্ভর করছে। অন্যদিকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো সমঝোতা না হয়ে থাকে অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই রাষ্ট্রপতি না হন, বিএনপি তার পছন্দের মানুষকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দেয়, সেক্ষেত্রে বিএনপিকে নাজেহাল করার জন্য এই যে জামাতের যত গুপ্ত সংগঠন রয়েছে, জামাতের যত গুপ্ত কলা কৌশল রয়েছে, বোঝার চেষ্টা করেন গত 17 মাসে জামাত হয়তো তার যে গুপ্ত কৌশল বা গুপ্ত যে চেহারাগুলো সেটার খুব অল্প অংশ তারা উন্মোচন করেছে। বিএনপির অনেক লোক টকশোতে এসে, বুদ্ধিজীবী প্রকাশ্য টকশোতে বলেছেন যে এখনও বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে যারা শীর্ষ নীতি নির্ধারণী তার 20% জামাতের লোক। বোঝার চেষ্টা করেন, জামাতের গুপ্ত বাহিনীর সদস্য বিএনপির এই মন্ত্রিপরিষদ বলেন, সংসদ বলেন, সেখানে 20% জামাতের লোক। সত্য মিথ্যা ডাজ নট ম্যাটার, এ কথা আমার নয়, এ কথা বিএনপির একেবারে ঘনিষ্ঠ বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক এবং রাজনীতিবিদ তাদের বক্তব্য। তাই যদি হয় তাহলে প্রতিটি মুহূর্তে যে প্রাসাদ ষড়যন্ত্র হবে এবং প্রতিটি মুহূর্তে যেভাবে মানে বিপদ বিপত্তিতে থাকবে তারেক রহমান সাহেব, তার পক্ষে স্বস্তিতে কাজ করা সম্ভব হবে না। অন্যদিকে এরকম একটা পরিস্থিতিতে জামাত এবং আওয়ামী লীগের মধ্যে কৌশলগত সম্পর্ক স্থাপন হয়ে যাবে নিশ্চিত। এর কারণ হলো বিএনপি আওয়ামী লীগকে চেষ্টা করবে নিবৃত করার জন্য, চেষ্টা করবে তাদেরকে বন্ধু বানানোর জন্য, কিন্তু ইতিমধ্যে যে বিরোধ পথে প্রান্তরে ঘাটে মাঠে হয়ে গেছে সেটা নিষ্পত্তি করা সম্ভব হবে না, সেটা সম্ভব হবে না। ফলে কি হলো, বিএনপি যে এখন যে অবস্থায় আছে তার সঙ্গে হবেন ববি হাজ্জাজ, তার সঙ্গে হবেন নুরুল হক নুরু, তার সঙ্গে হবেন রেজা কিবরিয়া, এখন যারা আছেন তার সঙ্গে হবেন জোনায়েদ সাকি। আর অন্যদিকে যদি জামাতের সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব হয়ে যায়, বন্ধন, এবং এটা 99.99% হওয়ার সম্ভাবনা খুব বেশি, এটা হবে। রাজনৈতিক ইকুয়েশন এইভাবেই কথা বলে। সেক্ষেত্রে জামাতের পাকিস্তান কানেকশন, আওয়ামী লীগের ভারত কানেকশন, জামাতের সাংগঠনিক ক্ষমতা, আওয়ামী লীগের সাংগঠনিক ক্ষমতা, জামাতের টাকা, আওয়ামী লীগের টাকা, তারেক রহমান সাহেব দুই চোখে রীতিমতো ধুম দেখবেন। আর এইরকম জটিল রাজনৈতিক পরিস্থিতি তিনি মাহাদি আমিনকে দিয়ে, মানে তিনি যে সমস্ত লোকজন লন্ডন থেকে নিয়ে আসছেন, হুমায়ুন কবিরকে এনেছেন, মাহাদি আমিনকে এনেছেন, অন্যান্য যে সকল উপদেষ্টা নিয়েছেন, এরা ঘোড়ার ডিম কিছুই করতে পারবে না, লেবেন চুষ খাইতে হবে। বড় যে লেবেন চুষ, তারা যদি বলেন আমরা লেবেন চুষ খাবো না, লন্ডন থেকে আসছে, আমরা ফক্স নামক যেটা চকলেট আছে সেটা মুখের ভিতরে সারাদিন চুষবো, তাদেরকে সেটাই চুষতে হবে। এর কারণ হলো আওয়ামী লীগের যে সকল ডিপ্লোম্যাট রয়েছে, আওয়ামী লীগের যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে, যে সকল ছাত্রলীগের এই যে লাস্ট ক্যাবিনেটে আপনি চিন্তা করেন, মহিবুল হাসান মেয়র মহিউদ্দিনের ছেলে, আখতারুজ্জামান বাবুর ছেলে জাভেদ ভূমিমন্ত্রী ছিল, এনামুল হক শামীম ছাত্রলীগের সভাপতি ছিল, ছাত্রলীগের সেক্রেটারি ছিল নজরুল ইসলাম বাবু। তারা কেন বলে আমরা জানি না, কাজ হচ্ছে বলেই তো প্রায় 60 থেকে 70% লোক ভোট দিতে যায়নি। এটা তো হুট করে হয়নি, আকাশ থেকে টপ করে পড়ে যায়নি। এটা তো নিশ্চয়ই ধীরে ধীরে এটাকে তৈরি করতে হয়েছে, এবং সেটা কারা করেছে? আওয়ামী লীগের নেতা কর্মীরাই তো করেছে, যার যার জায়গায় থেকে। কেউ 10 করেছে, কেউ 5 করেছে, কেউ 20 করেছে, কেউ 3 করেছে, কিন্তু প্রত্যেকের যে কন্ট্রিবিউশন সেটাকে হুট করে ফেলে দিয়ে একা আমিই করলাম, উনি করলেন না, আচ্ছা উনারা করছে না, উনি আগে যাক, এই জিনিসটা হচ্ছে বউ শাশুড়ির ঝগড়ার মতো। এটা ঠিক না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ শক্তিশালী, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে অনেকে ভাঙতে চায়, এটা তাদের কৌশল। কি যে বললেন 3% ভোটাররা ভোট দিতে যায় নাই, কিন্তু ভোটের পর দেখলাম যে যেখানে হেরে গেছেন সে বেশি করে বলেছে তার প্রতিপক্ষ আওয়ামী লীগের ভোটে জিতেছে তারা। আবার ভোটের সময় প্রচারণায় ছিল আওয়ামী লীগের ভোট চাচ্ছিল, মির্জা ফখরুলের মতো নেতা
তিনিও বলেছেন। আর ভোটের পরে বললেন যে খবরদার, আওয়ামী লীগ এখন কার্যক্রম নিষিদ্ধ, এই মুহূর্তে অফিস খোলা যাবে না, এই মুহূর্তে কোনো কিছু করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে, অনেকের বক্তব্য এটা একটু অর্ডিন্যান্সের মাধ্যমে, অধ্যাদেশের মাধ্যমে এই সিদ্ধান্তটা এসেছে। এখন এই অধ্যাদেশটার বিরুদ্ধে কেউ একজন যদি আদালতে যেত, সেটা হয়তো একটা পথ বেরিয়ে আসতো। আপনি কি মনে করেন? জি, আপনি ২-৩টা প্রশ্ন করেছেন। তো যেমন মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগের ভোটের আশা করেছেন, কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগকে আশা করেন না। আবার অনেকে বলেছে আওয়ামী লীগের ভোটটা বিএনপির বাক্সে পড়েছে। কোথাও কোথাও তো নিশ্চয়ই এরকম হয়েছে, হওয়ার কথাই। কারণ বাংলাদেশে তখন জামাতকে নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং অনেককে ভোট কেন্দ্রে যেতেই হবে, হামলা মামলার একটা ব্যাপার ছিল, হুমকি দিচ্ছিল, আইডি কার্ড নিয়ে গেছে, ভোট কেন্দ্রে না গেলে পানিশমেন্ট হবে, মামলা হবে, ভ্যান গাড়ি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সেরকম ক্ষেত্রে অনেকে গেছেন ভোট কেন্দ্রে। অনেকে যখন গেছে তারা জামাতকে ভোট দেয়নি, অনেকে বিএনপিকেও ভোট দেয়নি, জয় বাংলা এবং নৌকা এঁকে দিয়ে চলে এসছে, ভোট নষ্ট করে দিয়ে চলে এসেছে। তো এরকম পরিস্থিতি হয়েছে। যে অঞ্চলে জামাত অত্যন্ত ডেসপারেট, এগ্রেসিভ, সেই অঞ্চলের মানুষকে তখন কিছু সিদ্ধান্ত হয়তো নিতে হয়েছে। হয়তো বলছি, কারণ আমি তো আর জানি না ভোটের বাক্সে কে কি করেছে। তবে বাড়ি ভাই, আপনিও জানেন আমিও জানি যে ভোট আসলে কত পার্সেন্ট পড়েছে। ভোট আসলে 14.64% ভোট আসলে প্রকৃত অর্থে পড়েছে, বাকি কোনোটাই ভোট পড়েনি। তো সেই জায়গা থেকে আসলে ভোটের অনেক মানে বাংলাদেশের মানুষের সেই যে হিসেব নিকেশটা ছিল জামাতকে থামানোর প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিএনপির কিন্তু এই সংখ্যাগরিষ্ঠতা বা এই বিজয় এসছে। তা না হলে যদি প্রকৃতপক্ষে কম্পিটিশন হতো, বিএনপির এই বিজয় তো হতো না। এটা বিএনপি খুব ভালো করেই জানে। আওয়ামী লীগের সাপোর্ট যদি কেউ করেও থাকে, সেটা যুক্তিকতা হয়তো এরকম ছিল, যদিও সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি না। তো এখন ধরেন আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত কি আমি জানি না, তবে বিএনপিকে যদি রাজনীতি করতে হয় তাহলে জামাতের রাজনীতি থেকে দূরে থাকতে হবে। জামাত যে দ্বিতীয় শপথটা নিয়েছে, জুলাই সনদ, যদি বিএনপিকে নিজের রাজনীতি, নিজের দল, নিজের রাষ্ট্র, সংবিধান এবং এই সরকার টিকাতে হয়, তাহলে তাকে জুলাই সনদ বাদ দিতে হবে, জামাতকে বাদ দিতে হবে। এখন বিএনপি যদি মনে করে যে এই দিকে মনোযোগ না দিয়ে তাদের প্রতিদ্বন্দ্বী না, তাদের প্রতিহিংসা রাজনীতি হবে আওয়ামী লীগের সাথে, তাহলে যতটা ক্ষতি বাংলাদেশ আওয়ামী লীগের হবে, তার দ্বিগুণ ক্ষতি হবে বিএনপির। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ তো এখন 60 থেকে 70% জনগণের ইয়েসটা পেয়ে গেছে। জনগণ যে ভোট দেয়নি, গণভোটকে সার্থক করেনি, সেটা কোন কারণে? সেটা সেই বিজয়টা তো নৌকা এবং শেখ হাসিনা আপার বিজয়। তো কাজে এই যে জনগণের ঐক্য, জনগণের সমর্থন, সেটা তো আওয়ামী লীগের সাথে আছে। এখন বিএনপি যদি সত্যিকার অর্থেই একটা ইনক্লুসিভ ডেমোক্রেসিকে রক্ষা করতে চায়, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, তো সেই গণতন্ত্রের চর্চা করতে চাইলে তাকে আওয়ামী লীগকে প্রয়োজন। এখন যদি সে সেটা না করে একই কাজ করে আবারও, তাহলে খুব বেশি দূর যাওয়ার বা হাঁটবার ফুয়েল তার ইঞ্জিনে না থাকার কথা না। এবং মহামান্য রাষ্ট্রপতি যে কথাগুলো বলেছেন, কোনো অধ্যাদেশ তার জ্ঞাতসারে হয়নি, তাহলে অধ্যাদেশগুলো বাতিল। আগেও অবৈধ, আমরা আগেও বলেছি অবৈধ, এখনো অবৈধ। এখন এই সকল অবৈধ অধ্যাদেশকে যদি বিএনপি সরকার ধরে বসে থাকে, তাহলে একরকম পরিস্থিতি হবে। আমি মনে করি বিএনপিকে এখন ভাবতে হবে যে ইতিহাসে তারা গণতন্ত্র রক্ষার ধারক বাহক হিসেবে নাম লেখাবেন, নাকি জামাতের সাথে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসকারী হিসেবে নাম লেখাবেন। এটি আর রিড করার কথা যেটি বলেন, সে আলোচনাটা এর আগেও হয়েছে, শুনেছি। এটির বিষয়ে আসলে আমি কিছু বলতে পারছি না। আমার ধারণা এ বিষয়ে মানে যে কৌশল বা সিদ্ধান্ত, সেটি হয়তো আছে বা হচ্ছে। আজকে আমাদের অনুষ্ঠানে একজন অর্থনীতি বিশেষজ্ঞ ডক্টর মামুনুর রশিদ এসেছিলেন। জি, তিনি ভয়াবহ একটা চিত্র তুলে ধরেছেন দেশের অর্থনৈতিক অবস্থা। এবং আমি জিজ্ঞেস করলাম যে এখন গভর্নমেন্ট সার্ভাইভ করবে কিসে। তিনি সরাসরি বলেছেন আওয়ামী লীগকে ডেকে এনে আওয়ামী লীগের সাথে একটা সমঝোতা করে যদি না আগায়, ঐক্য তৈরি না করে, সার্ভাইভ করতে পারবে না সেটা।
একদম, আমি একমত। এটা তো অরণ্যের রোদন না এই মুহূর্তে এই বিএনপির কাছে। অরণ্যের রোদন মনে হচ্ছে, কিন্তু বাস্তবতা এটা। ওই যে বললাম, বিএনপি যদি নিজেকে রক্ষা করতে চায়, বিএনপির তো অনেকগুলো কোয়েশ্চেন সামনে। দেখেন, এই মুহূর্তে সবচেয়ে বিপদে কিন্তু বিএনপি। কারণ বিএনপিকে যদি আগাতে হয়, বিএনপিকে যদি সার্ভাইভ করতে হয় রাজনৈতিক দল হিসেবে, তাহলে তারা যে ক্ষমতায় গেছে সেখানে টেকসই ক্ষমতার কাজ করতে হবে। সেটি বিএনপি যে ক্যাবিনেট করেছে বা দেশের যে পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইউনূস করে গেছে, সেই জায়গায় বিএনপি সার্ভাইভ করতে পারবে না। বিএনপিকে সার্ভাইভ করতে গেলে তার আওয়ামী লীগকে যে লাগবে, আমাদের অর্থনীতিবিদ মামুনুর রশিদ বলেছে, এটা শতভাগ সত্যি বলেছেন তিনি। কারণ এইরকম ভঙ্গুর একটা পরিস্থিতিতে যখন তার সামনে মুখোমুখি জায়গায় জামাত এবং জামাতের যে এবিসিডি পার্টি এবং ইউনূস সহ, যেহেতু জুলাই সনদ বিএনপি গ্রহণ করছে না, তাহলে এখন মুখোমুখি তারা। তো সেই মুখোমুখি অবস্থায় বিএনপিকে যদি রাজনীতি করতে হয়, রাষ্ট্র পরিচালনা করতে হয়, তাহলে আওয়ামী লীগকে প্রয়োজন। কারণ সবাই জানে একমাত্র আওয়ামী লীগই পারে এই সকল যুদ্ধাপরাধী জামাত শিবিরকে ঠেকাতে। এবং আজকে যে সাংবিধানিক যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট সমাধান করতে গেলেও আওয়ামী লীগকে লাগবে। তো বিএনপি নিজের স্বার্থে, এটা কিন্তু আওয়ামী লীগের স্বার্থ নয় বাড়ি ভাই, নিজের স্বার্থে আওয়ামী লীগকে প্রয়োজন। আওয়ামী লীগ বলে কথা না, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের রাষ্ট্র পরিচালনা করবার জন্য রাজনৈতিক দলকে প্রয়োজন। কাজে আওয়ামী লীগ সবচেয়ে বড় রাজনৈতিক দল। সেই কারণে মুক্তিযুদ্ধের আদর্শিক জায়গায় যদি বিএনপি এখন না দাঁড়ায়, তাহলে বিএনপি কবে দাঁড়াবে? নির্বাচনের সময় যে ইকুয়েশনটা তৈরি হয়েছে সেটি তো শেষ। এখন তো বিএনপিকে সার্ভাইভ করতে হবে। তো সার্ভাইভ করলে 60% লোক যে রাজনৈতিক দলের সাথে, তাকে প্রয়োজন রাজনীতি করবার জন্য। তো বিএনপি তো রাজনীতি না করে সার্ভাইভ করতে পারবে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বা জামাত শিবিরের যে 78টা সিট, তারা কি মনে করেন দ্বিতীয় শপথ এবং জুলাই সনদ বাস্তবায়ন না করা, এই যে আলী রিয়াজ গংদের যে জটিল রাষ্ট্রবিরোধী চক্রান্ত, এটি প্রতিহত করতে হবে না বিএনপিকে? সেটা কিভাবে? কাজে আওয়ামী লীগকে দরকার। আর অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, বাংলাদেশে এমন কিছু নেই, কিচ্ছু নেই। এরকম একটা অবস্থায় সত্যি মানে একদম সুষ্ঠু গণতন্ত্র প্রয়োজন বাংলাদেশে, আইন শৃঙ্খলা প্রয়োজন। ট্রাইব্যুনালে যে পরিবর্তনটা এসেছে, কি দেখেন জি। এটা ভবিষ্যৎ? আজকে আমাদের সাথে ট্রাইব্যুনালের একজন আইনজীবী অ্যাডভোকেট নাজনীন নাহার এসেছিলেন। জি। তিনি আবার জিয়াউল হাসানের বোন। কোন? তিনি বলেছেন তার কাছে 400 কোটি টাকা দেওয়া আছে। একজন আইনজীবীর কাছে তার মক্কেলের সুবিধা দেওয়ার জন্য 400 কোটি টাকা চাওয়া হয়েছে। তাজুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছে। এমনকি মামুনকে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে রাজনীতি করা হয়েছে, এটাও বলা হচ্ছে অর্থনৈতিক ব্যাপারে। এবং জিয়াউল হাসানকে রাজসাক্ষী করতে চেয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে, এইটার জন্য এটা হচ্ছে রাজি না হওয়ায় এই টাকাগুলো চাওয়া হয়েছে। একেবারেই। দেখেন, জিয়াউল হাসান ভাইকে আমি পারিবারিক পর্যায় থেকে চিনি। আমি তাকে মানুষের উপকার করতেই দেখেছি, অপকার করতে কখনো দেখিনি। আর উনি রাষ্ট্রের পক্ষে দাঁড়ানো একজন আপোষহীন মানুষ। তাকে যেভাবে ধরেন রাজসাক্ষী করতে চেয়েছে, তা উনি তো রাজসাক্ষী হওয়ার মতো মানুষ না। উনি মিথ্যা সাক্ষী দেওয়া, রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়ার মানুষ না। কাজেই তাদের যে কথাগুলো উঠে এসেছে, এগুলো সবই সত্যি। জিয়াউল হাসান ভাই যেহেতু মচকাননি, ভেঙে পড়েননি, কাজেই উনার প্রতি নির্যাতনটা বেশি হবে আরো হয়তো। এখন ট্রাইব্যুনালে তাজুল ইসলামের অপসারণের ফলে একটুখানি আলোর ঝলকানি দেখছি, কিন্তু এই যে আলোর ঝলকানিটা আলো নাকি মরীচিকা, সেটা এখনো বুঝতে পারছি না। আমাকে যদি আপনি বলেন, আমি ব্যক্তিগতভাবে 5 আগস্টের পরে আসলে আমি কোনো কিছুকেই পুরোপুরি ট্রাস্ট করতে পারি না। কোনো কিছু দেখে আমি সাদাকেও মনে হয় কি এর মধ্যে বোধহয় কিছু একটা আছে। আপনি তো নিজে ভিকটিম।
নানা কাজে আমার পরিস্থিতি- আমার হ্যাঁ, আমার কোনো বিশ্বাস, আর আশেপাশে সবাই এত পাল্টে গেছে যে বিশ্বাসটা হয় না। তো সেই জন্য এই পরিবর্তনটা একটু আলোর ঝলকানি মনে হচ্ছে। আর কয়েকটা দিন যদি যায় তখন বুঝতে পারবো আসলে কি হচ্ছে। তবে যদি একই রকম ভাবে আইসিটি পরিচালনা করেন এই স্বরাষ্ট্রমন্ত্রী, একইভাবে যদি একই পথ ধরেন, একই পথে যদি হাঁটেন, তাহলে প্লেন ক্র্যাশ করবে, কারণ এর আগের প্লেন তো ক্র্যাশ করেছে। তো সেটা দেখে যদি ওনারা না শিখেন যে না ঠিক আছে আমরা এই পথেই যাব, তাহলে প্লেনটা ক্র্যাশ করবে ওনাদের। ওনাদের সাবধান হয়ে মানে এত প্রতিহিংসায় গিয়ে কোনো লাভ নাই। ইউনূস পারেনি, জামাত পারেনি, পাকিস্তানরা পারে নাই। কাজে এখন বিএনপির রাজনীতি যারা করছেন তারা ওই দিকে না যেয়ে বরং আমি বলবো যে জনকল্যাণমূলক হোক, প্রতিদ্বন্দ্বিতামূলক হোক। আমরা রাষ্ট্রপতির ইন্টারভিউ বিষয়ে আসবো। এর আগে আপনার কাছে একটা প্রশ্ন করেছেন তপু বড়ুয়া একজন। রোকেয়া আপার কাছে একটা প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগ এত বড় দল, কিন্তু আওয়ামী লীগ রাজপথে অবস্থান নিতে এত সময় লাগছে কেন? এটা আসলে খুব প্রশ্ন করাটা সহজ। দেখেন, রাজপথে আওয়ামী লীগ আসলো, 50,000 লোক নিয়ে আসলো বা 5 লাখ নিয়ে আসলো, এসে কি করবে আওয়ামী লীগ? প্রতিদিন 5 লাখ লোক নিয়ে মিছিল করলো। সে মিছিলের উদ্দেশ্য কি? শান্তিপূর্ণভাবেই তো আওয়ামী লীগ জনগণকে ঐক্যবদ্ধ করেছে। তাহলে মানে আওয়ামী লীগ যদি হাজার হাজার লোক নিয়ে রাজপথে মিছিল করে, করে কি প্রমাণ হবে, বা এটা কত দূর যাবে? এনসিপির মতো বা তাদের মতো করে তো কোনো কিছু দখল আওয়ামী লীগ করবে না, ভাঙচুর আওয়ামী লীগ করবে না। মানে দখল করতে চাইলে তো যমুনায় দখল করা যেত, যদি একই পথে হতো। তো সে একই পথে যদি দখলই করবে আওয়ামী লীগ, তাহলে 5 তারিখেই তো 5ই আগস্টই ঠেকিয়ে দিতে পারতো। আওয়ামী লীগ কি ঠেকাতে পারতো না 5ই আগস্ট? যদি জঙ্গির সাথে জঙ্গি হতে চাইতো, তো তখন বঙ্গবন্ধু কন্যা জঙ্গির সাথে জঙ্গি হতে চাননি, এবং গত 18 মাসেও তিনি হতে চাননি। নির্বাচন কি বানচাল করতে পারতো না আওয়ামী লীগ? ওরা যেভাবে সারা বছর আগুন সন্ত্রাস করেছে 2014-তে, আগুন সন্ত্রাসের ভয়াবহ স্মৃতি তো বাংলাদেশের মানুষ ভোলেনি। নাশকতা তো আওয়ামী লীগ করবে না। শান্তিপূর্ণ, বারবার নেত্রীর কথা, শান্তিপূর্ণভাবে আন্দোলন। তো যেখানে আন্দোলন করার প্রয়োজন সেটা করছে। রাজপথে নেমে কিলবিল করে দেশের সম্পদ নষ্ট করা, বা যখন আওয়ামী লীগের 50,000 নামবে, ওরাও আরেকটা এমন একটা কিছু করবে যে দেশে কোনো না কোনো সাধারণ মানুষের প্রাণ যাবে, দেশের স্থাপনা ধ্বংস হবে, দেশের ভেতর একটি গৃহযুদ্ধ হবে। যে কারণে মহামান্য রাষ্ট্রপতি বারবার বলছিলেন, তিনি চুপ করেছিলেন। এবং বঙ্গবন্ধু কন্যাও দেশের কথা চিন্তা করে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাত তারা চাইছিল আওয়ামী লীগ পথে নামুক, কিছু না কিছু গন্ডগোল করুক, যার পরিপ্রেক্ষিতে একটা গৃহযুদ্ধের মতো অবস্থা তৈরি হোক। সেই ফাঁদে আওয়ামী লীগ পড়তে চায়নি। আওয়ামী লীগ নিজেদের মতো আমরা সেই কৌশল, সেই স্ট্র্যাটেজি সবকিছু জায়গায় আছে। যদি সেটি না হতো তাহলে 12ই নির্বাচনের ফলাফল ভিন্ন হতো। এটা একটু ভাববেন। এবং আমি মনে করি যারা এই প্রশ্নটা করছেন তারা আওয়ামী লীগকে ভালোবাসেন, এবং তারা সত্যি চাইছেন যে আওয়ামী লীগ দ্রুত ফিরে আসুক, এই রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসুক, বাংলাদেশে ফিরে আসুক। এই চাওয়ার আকুতিটা আমি মনে করি যে এটা আমাদের জন্য ব্লেসিং। কিন্তু আমি বলবো যে আমাদের জন্য দোয়া করেন। আমরা আসলে ঘর ছাড়া খুব ভালো নেই। আমরা সকালবেলা যখন ঘুম ভাঙে তখন মানে যে ঘরটা দেখি সে ঘরটা বুঝি যেটা আমার ঘর না, এই দেশটা আমার না, যেখানে আছি আমরা। অনেক কষ্ট হয়, এবং আমি নিজেকে দিয়ে বুঝি কি কষ্ট হয়। তো আমরা ফিরতে চাই, প্রতি মুহূর্ত মনে হয় ফিরে যাই, কিন্তু নিশ্চিত জানবেন এখন যদি আওয়ামী লীগের মানে সিলেক্টিভ কিছু নেতারা যদি ফিরে আসে, কেউ মানে জেলের বাইরে থাকবে না, বা মবেরও শিকার হতে পারে। মবটা বন্ধ হোক, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক, দেশে কিঞ্চিত আইন শৃঙ্খলা ফিরে আসুক, আওয়ামী লীগের অফিসিয়াল যে ব্যান্ডটা আছে সেটা উঠে যাক, ছাত্রলীগ রাজনীতি করতে পারবে সেরকম নিষেধাজ্ঞা উঠে যাক। আপনি দেখবেন কোনো এক সকালে আপনি আওয়ামী লীগের লোকজনকে রাস্তাঘাটে কিলবিল করতে দেখবেন। এটাই বাস্তবতা। রাষ্ট্রপতির সাক্ষাৎকারটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যা দেখা যায়, আওয়ামী লীগের লোকজন কিন্তু দুই ভাগ। এক ভাগ
তাকে সমর্থন করছেন, আরেকবার বলছেন রাষ্ট্রপতি সবার জন্য সবকিছু করেছেন, আওয়ামী লীগের জন্য কিছু করেন নাই। জি, আপনি কি বলবেন? এটা একদম সত্যি। শুধু আওয়ামী লীগ না, বাংলাদেশের মানুষদের মধ্যে দুই রকম প্রতিক্রিয়া আছে। কারণ সবাই মনে করে মহামান্য রাষ্ট্রপতি, তিনি তো অনেক ক্ষমতার অধিকারী, তিনি চাইলেই মার্শাল ল দিয়ে দিতে পারতেন, তিনি চাইলে আর্মি ডাকতে পারতেন, তিনি চাইলে এটা করতে পারতেন। মানে সাধারণ মানুষ তাদের যতটুকু জানা বোঝাতে সেটা মনে করছেন, কিন্তু ওইখানেই রাষ্ট্রপতি সেটা চিন্তা করেছেন যে দেশের মধ্যে একটা, উনার মাধ্যমে একটা গৃহযুদ্ধ হবে কিংবা রক্তপাত হবে। উনি হয়তো তার রাষ্ট্রের প্রয়োজন বা সংবিধান মনে করে তিনি রাজনৈতিকভাবে হয়তো ওভাবেই হ্যান্ডেল করতে চেয়েছেন। তা আমার কাছে মনে হয় যে আসলে রাজনীতি তো যা দেখি শুধু সেটা না, বিহাইন্ড দ্য সিন, পর্দার পেছনেও কিছু রাজনীতি থাকে। সেই রাজনীতিটার হিসেব নিকেশ মেলাতে পারলেই অঙ্কটা পরিপূর্ণ হয়। তো আজকে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি এই 18 মাস কেন পারেননি, সেই প্রশ্নের চাইতেও উনি কি পরিস্থিতি ফেস করেছেন, উনার যে ইন্টারভিউগুলো, সেটাতে একটু মনোনিবেশ করলে বোঝা যায় যে উনি আসলে অনেক বড় যুদ্ধ করেছেন এই সময়টাতে। এবং এই যুদ্ধটার ফলে আজকে সুস্থিরভাবে যে জায়গাটা আমরা এসে দাঁড়াতে পেরেছি, আজকে কিন্তু একটা অনেক বড় রেজাল্ট আমাদের সামনে আছে। সেই রেজাল্টটা হয়তো হতো না, হয়তো আরেকটা মাঝখানে বড় সংঘর্ষ হতো, 5 আগস্টের মতো আরেকটা ঘটনা ঘটতো, তো সেই ঘটনাগুলোর মধ্যে দিয়ে কোনো কনক্লুশন তৈরি হতো না। আজকে জনগণ তৈরি হতে পেরেছে, সিদ্ধান্ত নিতে পেরেছে, জনগণের সামনে ক্লিয়ার পিকচারটা আছে, যেটা অন্য কোনো ঘটনা ঘটে গেলে হতো না। আজকে মানুষ বুঝতে পারছে জামাত কি, এনসিপি কি, এবি পার্টি কি, আজকে আমাদের নূর কি, আজকে রাশেদরা কি, জুনায়েদ সাকি কি, মাহমুদুর রহমান মান্নারা কি, মানে কে কি, বাংলাদেশের জন্য তাদের অবস্থান কি, ফরহাদ মাজার কি, এই বিষয়গুলো খুব সুস্পষ্ট হয়েছে। এবং কিছু গণমাধ্যম সহ এই মেটিকুলার চক্রান্তটা শুধু আমি আপনি বুঝলে তো হবে না, প্রতিটা সাধারণ মানুষের কাছেও পৌঁছাতে হবে। তো সবকিছু মিলিয়ে আমি মহামান্য রাষ্ট্রপতি যে কথাগুলো বলেছেন, আমি সেটার প্রতি সহমর্মিতা বোধ করি, এবং আমি মনে করি তিনি আমাদের হাতে অনেকগুলো উইপেন দিয়েছেন, যার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ এবং এই উপদেষ্টার সাথে, উপদেষ্টা পরিষদের সাথে যে বা যারা সম্পৃক্ত, যে যে অধ্যাদেশগুলো, যে সকল কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত, সকলের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা করা এখন সময়ের ব্যাপার মাত্র। কাজে আমি মনে করি যে রাজনৈতিক কৌশলের জায়গায় রাজনীতিটা শুধু 5ই আগস্টের ঘটনা দিয়ে বিচার করলে হবে না। 5ই আগস্টে ওরা জঙ্গি হামলা করেছে, কিন্তু এখন যেটা রাষ্ট্রপতির কথার মধ্য দিয়ে যেটা ঘটেছে, সেখানে সংবিধানের সাথে কয়ের কথা আছে, কত কিছু আছে। প্রত্যেকটা বিষয়কে যদি মহামান্য রাষ্ট্রপতি এখন রাজসাক্ষীর উপরে, তো কাজেই এরকম একটি পরিস্থিতি আমাদের জন্য তৈরি হয়েছে। এখন বিএনপি রাজনীতিতে যদি সেটিকে সদ্ব্যবহার করতে পারেন, এবং এটাকেও যদি আওয়ামী লীগও যদি সদ্ব্যবহার করতে পারেন, তাহলে আমি মনে করি আগামী দিন, পরশু দিন, এরপরে রাজনীতিটা ভিন্ন আকার ধারণ করবে। আপনাদের অনুষ্ঠানে তা নিয়ে আমি একটা কথা বলি, আমাদের অনুষ্ঠানে এই কথা বলি যে এর আগে ডক্টর রায়হান রশিদ তিনিও বলছিলেন যে কথাটা, আজকে দেখলাম আর রুকনুদ্দিন মাহমুদ একই কথা। তাদের বক্তব্যটা হচ্ছে যে দ্বিতীয় শপথটা নেয়ার পরে জামাত এনসিপির সদস্য 78টা সিট বাতিল, শূন্য হয়ে গেছে এবং ওগুলো তো উপনির্বাচন দরকার। আওয়ামী লীগের উচিত সেই উপনির্বাচনে অংশগ্রহণ করা। আওয়ামী লীগ তো অংশগ্রহণ করতে পারবে না, আওয়ামী লীগের তো শুদ্ধ নিবন্ধন নেই, নানা কিছু। প্লাস আওয়ামী লীগ তো ক্ষমতায় যাওয়ার দল, আওয়ামী লীগ কারো শূন্য আসনে উপনির্বাচন করে রাজনীতিতে প্রবেশের দল। দেখেন, উপনির্বাচনে রাজনীতিতে প্রবেশ নয়, এই মুহূর্তে
বাই ইলেকশনের যে ব্যাপারটা বা 78টা সিট যখন শূন্য হয়ে যাচ্ছে, আর 78টা সিট শূন্যের পাশাপাশি নির্বাচনকে ঘিরে অনেক প্রশ্ন ইতিমধ্যেই তৈরি হয়েছে। যদি আমরা শুরু থেকে অঙ্ক কষা শুরু করি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধ, কাজে তার যত অধ্যাদেশ আছে, তার যত সিদ্ধান্ত আছে, সেগুলো অবৈধ। তো এরকম লজিক করতে করতে তো দেখা যাবে যে অনেক কিছু অবৈধ হয়ে যাবে। তো এখন ধরেন রাষ্ট্রের বিবেচনায় ব্যারিস্টার তানিয়া মিরের সাথে আমার সাথেই অনুষ্ঠান ছিলেন ওনার, উনি কথাটাও বলেছিলেন যে অনেক সময় মানুষ কিছু জিনিসকে বৈধ করে দেয়, যে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে আমরা অবৈধ নির্বাচনকেও বৈধ হিসাবে গ্রহণ করছি। তো এই যে অনেকগুলো অঙ্ক আছে, এই অঙ্কগুলো আসলে এখন মেলাতে হবে। এবং আপনার প্রশ্নটাও অনেক যুক্তি আছে যে আওয়ামী লীগ কি বাই ইলেকশনের নির্বাচনে এসে এটা করবে কিনা। এটা তো অনেক পরের ব্যাপার। প্রথমত হচ্ছে আওয়ামী লীগের আসলে নিবন্ধনটা যে ব্যান্ডটা সেটা তুলতে হবে। আওয়ামী লীগকে আগে রাজনীতি করতে দিতে হবে। রাজনীতির পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত হচ্ছে আসলে আওয়ামী লীগ কি করবে। আওয়ামী লীগ তো প্রথমে নির্বাচন করতে চেয়েছিল, নেতৃত্ব বলেছিলেন, কিন্তু তারা তো আমাদেরকে নির্বাচন করতে দেয়নি তখন। তো এখন আমাদেরকে যদি রাজনীতি করতে দেয়, প্রথমত রাজনীতি করবার জন্য আমাদের দলের ব্যান্ডটা তুলতে হবে। তারপরের প্রশ্ন হচ্ছে আমরা আসলে সেই উপনির্বাচনে যাব কি যাব না, এটি নেত্রী সিদ্ধান্ত নেবেন। কিন্তু তার আগে যে প্রসঙ্গ সেটি হচ্ছে যে বিএনপি কি আসলে এই অধ্যাদেশটা তুলে ফেলবে কিনা। ও অবৈধ, এগুলো সবই কিন্তু অবৈধ, কারণ এই অধ্যাদেশগুলোর তো কোনো বৈধতা নেই। এখন আওয়ামী লীগের পক্ষ থেকে এই অবৈধ অধ্যাদেশগুলোর বিরুদ্ধে আইনি চিন্তাভাবনা কি হবে সেগুলো পরবর্তী সিদ্ধান্ত আসছে, সেটা আমি হাটে হাড়ি ভাঙতে চাই না। আপনার কাছে একটা উত্তর পেয়ে গেছি, কিন্তু এমন কিছু উদ্যোগ আসছে সামনে। রোকের কাছে আরেকটা ব্যাপার মনে করেন, এই যে যাদের আসন শূন্য হয়েছে তারা তো কেউ মনে করছে না তাদের আসন শূন্য হয়েছে, যারা মেজরিটি আছে তারাও বলছে না এটাও কিন্তু আদালতে না গেলে, আদালত না বললে কেউ কি সুন্দর মনে করে? দেখেন, সে তো বটেই। এখন বাংলাদেশটা 5ই আগস্ট থেকে এমন একটা জায়গায় যে ধরেন সবাই দেখছে এটা সাদা, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে এটা ভাই সাদা না। তো এখন ওরকম একটা জোর যার মুল্লুক তার অবস্থায় আছে। এখনো মব যায়নি, এখনো প্রশাসন তার অবস্থানে যেভাবে ছিল সেভাবে আছে, মব যায়নি, এখনো জঙ্গি সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে। কাজে আগে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে কন্ট্রোল করতে হবে, আওয়ামী লীগকে রাজপথে নামতে দিতে হবে। এখন রাজপথে আপনি বলতে পারেন যে আওয়ামী লীগকে তার কথা শুনে রাজপথে নামবে। আওয়ামী লীগকে যদি নিবন্ধনটা যদি বাতিল না করে বা ব্যানটা তুলে নেয়, তাহলে তো রাজনৈতিকভাবে আমাকে ঠেকাবে কে? আমার বিরুদ্ধে মিথ্যা মামলা আছে, সেটা যদি না তোলে তাহলে আমি রাজনীতি করতে পারবো। যদি তো না তোলে আমি কিভাবে নামবো? তো আমাদের তো হাত পা বেঁধে রাখা, হাত পা বেঁধে পানিতে আমরা, তো কাজে আগে হাত পার শেকলটা খুলতে হবে, তারপর আমরা গভীর সমুদ্রেও সাঁতার কাটতে ওস্তাদ। আমাদেরকে একটু আমাদের ব্যান্ডটা তুলে নিক, মিথ্যা মামলাগুলোর একটা পরিস্থিতি তৈরি হোক, তারপর আওয়ামী লীগকে কি আপনি ভাবেন যে আওয়ামী লীগ কেমন রাজনীতি করার লোক আপনি তো জানেন। আর আমরা 18 মাসে এমন জায়গায় চলে গেছে, আমরা সব এক একজন মনে করেন